বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচন বানচালে ভারতের নীলনকশা ফাঁস, বড় হামলার ছক। প্রশিক্ষিত উগ্রবাদী তরুণদের ব্যবহারের পরিকল্পনা করছে ভারত। রয়ের তৈরি জেএমবির পলাতক 103 সদস্য নিয়ে উদ্বেগ। সীমান্তের ওই পার থেকে অস্থিরতা সৃষ্টির ব্লুপ্রিন্ট তৈরি করছে ভারত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত ও বহু স্তরীয় নীলনকশা বাস্তবায়নের আশঙ্কার কথা জানাচ্ছে একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সূত্র। এরপর জানাবো আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী জনসভা উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ তিনি রাজশাহীতে 2টি সমাবেশ, নাটোরে একটি এবং চাঁপাইনবাবগঞ্জে একটি সমাবেশে বক্তব্য রাখবেন। এদিকে দ্য নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বললেন, জামাত জোট ক্ষমতায় গেলে দেশকে ধর্মরাষ্ট্রে পরিণত হতে দেয়া হবে না। ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা যদি অর্থাৎ 11 দলীয় জোট যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বাংলাদেশ কখনো একটি ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে না। জানাবো আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বিএনপি। দলটি তাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা এবং জনকল্যাণমুখী ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে। এবং সর্বশেষ জানাবো শাকিব খানকে ঘিরে আলোচনা জবাব দিলেন অপু বিশ্বাস। ঢালিউডের আলোচিত সমালোচিত নানা বিষয় নিয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে অপু বিশ্বাস জানিয়েছেন যে শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে তাদের আমি উপযুক্ত জবাব দেব, এবং তিনি আলোচনার মধ্য দিয়ে তিনি শাকিব খানকে নিয়ে যারাই নানাবিধ আলোচনা সমালোচনার সৃষ্টি করেছিল তাদেরকে তাদের কথার জবাব দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন বানচালে ভারতের নীলনকশা, বড় হামলার ছক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত বহুস্তরীয় নীলনকশা বাস্তবায়নের আশঙ্কার কথা জানাচ্ছে একাধিক নিরাপত্তা গোয়েন্দা সূত্র। সংশ্লিষ্ট বিশ্লেষণে বলা হচ্ছে যে এই পরিকল্পনার লক্ষ্যে নির্বাচন বানচাল করা, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো রাজনৈতিক সংঘাতকে রক্তক্ষয়ী রূপ দেয়া এবং শেষ পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করে গড়ে তোলা। নিরাপত্তা সংশ্লিষ্ট দাবি, এই নীলনকশার সঙ্গে সীমান্ত পারের অপশক্তি, পলাতক রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিদের একটি নেটওয়ার্ক এবং উগ্রবাদী গ্রুপের সম্পৃক্ততার তথ্য মিলেছে। অনলাইন প্ল্যাটফর্মে পরিকল্পিত উস্কানি, ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি অর্থের বিনিময়ে সন্ত্রাসী গ্রুপ ও নামানোর আশঙ্কা রয়েছে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এমন ভয়ানক তথ্য। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার জন্য ক্রিটিক্যাল ফেস বা নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মতো টার্গেট কিলিং, সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করা, রাজনৈতিক সমাবেশে হামলা, অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রথম ধাপে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি জামাতের মধ্যে ছোটখাটো সংঘর্ষকে রক্তক্ষয়ী রূপ দেওয়ার চেষ্টা করবে বিএনপি। ভারতের মদতপুষ্ট নরেন্দ্র মোদীর এই কুখ্যাত সন্ত্রাসীরা তাদের প্রথম কথাই হচ্ছে বাংলাদেশকে যেন কোনোভাবে স্থিতিশীলভাবে থাকতে দেয়া না হয় এবং
বাংলাদেশকে যেন সব রকমের ভাবে বাংলাদেশের সর্বনাশ করা হয় এমন ঘটনায় ঘটাতে চাইছে ভারতের কুখ্যাত মোদির সন্ত্রাসী বাহিনী আরএসএস এবং ভারতের সন্ত্রাসীরা হিন্দুত্ববাদীরা। আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী জনসভা উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জানা গেছে ডাক্তার শফিকুর রহমান শুধু চাঁপাইনবাবগঞ্জ নয় বরং রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে একটি সমাবেশ করবেন, এছাড়াও রাজশাহীতে আরেকটি সমাবেশ করবেন, পাশাপাশি তিনি দিনাজপুরে একটি সমাবেশ করবেন এবং পাশাপাশি আবার তিনি আরেকটি সমাবেশ করবেন চাঁপাইনবাবগঞ্জে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের মাটি জামাত ইসলামের ঘাঁটি বলে একটি কথা রয়েছে, কারণ চাঁপাইনবাবগঞ্জে সবথেকে বেশি জামাত ইসলামের নেতাকর্মী সক্রিয় অবস্থায় রয়েছে। মূলত রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে মূলত জামাত ইসলামের সবথেকে বড় এবং সবথেকে প্রভাবশালী দুটি জায়গা রয়েছে। সেসব এলাকায় মূলত বাংলাদেশ জামাত ইসলামের সবথেকে বেশি ভোটার রয়েছে এবং সেখানে বাংলাদেশ জামাত ইসলামের সবথেকে বেশি জনসমর্থন দেখা যায়। সেখানে গিয়ে মূলত এবার নতুন করে নির্বাচনী প্রচারণায় ভোটের আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সবাইকে উদ্দেশ্য করে এবার এই সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি কাজ করবেন এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার হাতে যেসব প্ল্যান পরিকল্পনা রয়েছে সবকিছু তিনি যথাযথভাবে করতে চান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সে অনুযায়ী তিনি সবাইকে সেভাবেই নির্দেশনা দিয়েছেন। জামাত জোট ক্ষমতা এলে দেশ রাষ্ট্রধর্ম বা ধর্মরাষ্ট্র হবে না বাংলাদেশ। দ্য উইককে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম দ্য নিউজ উইককে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে যদি জামাত ইসলামের জোট ক্ষমতা আসে তাহলে আগামীতে বাংলাদেশে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি আগামীতে ইসলাম ফোবিয়া হবে, অর্থাৎ যারা বর্তমানে জামাত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো 11 দলীয় জোট রয়েছেন তারা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনে পরিণত হবে। কিন্তু নাহিদ ইসলাম বলেছেন এই ধরনের কোনো কিছুই হবে না। আমরা বাংলাদেশকে কখনোই কোনো ধর্মরাষ্ট্রে পরিণত হতে দেব না। আমরা চাই বাংলাদেশটা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা এই ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছি। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা বাংলাদেশের প্রতিটি সেক্টরে এবং প্রতিটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে ইসলামের তথাকথিত একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হয়ে যাক সেটি বাংলাদেশের জনগণের কোনো প্রত্যাশা নয়। বাংলাদেশের জনগণ মনে করে এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে, সবার জন্য আলাদা আলাদা একটি ধর্ম অনুযায়ী রাষ্ট্র অর্থাৎ একটি সুন্দর রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র পরিচালিত হোক। এখানে শুধুমাত্র মুসলিমরা তাদের ফ্যাসিলিটিসগুলো পাবে আর কেউ পাবে না এমন বাংলাদেশে হবে না এবং আমরাও বিষয়টিকে কোনোভাবেই মেনে নেব না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেছেন যে এই ধরনের কথাগুলো শুধুমাত্র যারা পশ্চিমাদের দালাল রয়েছে সেসব মিডিয়াগুলোই বলে থাকে। অন্যান্য মিডিয়ার ভাইদেরকে আমরা বলেছি যে আপনারা দেখুন আগামীতে কিভাবে একটি সুন্দর ও কল্যাণ রাষ্ট্র পরিচালনা করা যায় সেই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি। আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও জামাতসহ প্রায় সকল রাজনৈতিক দলগুলোরই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়ে গেছে, এক্ষেত্রে শুধুমাত্র বিএনপি পিছিয়ে পড়েছে। তারা তাদের এই নির্বাচনী ইশতেহারগুলো এখন পর্যন্ত ঘোষণা করতে পারেনি। আর এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে কি কি বিষয় দেয়া হবে সেই বিষয়গুলো এখনো জানাতে পারেনি তারেক রহমান। ইতিমধ্যেই জানা গেছে যে জামাত ইসলাম গতকাল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে 43টি বিষয় নিয়ে, এর মধ্যে 26টি বিষয়কে তারা প্রাধান্য দেবে। এর মধ্যে প্রথম সারিতে রয়েছে শিক্ষা সহ মানুষের কর্মসংস্থান, নারীদের জন্য একটি নিরাপদ সমাজ বিনির্মাণ করা, এছাড়াও আরো অনেক কিছু করার ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে।
তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। অনেকেই বলাবলি করছে যে বিএনপির ইশতেহার আসলে জামাত ইসলামের ইশতেহার দেখেই তারা সিদ্ধান্ত নেবে যে তারাও বাংলাদেশের মানুষের জন্য কি কি আনবে, কি কি করবে। তারা জামাত ইসলামের পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছে সেটিকে দেখে দেখেই মূলত বিএনপি একটি নতুন ইশতেহার তৈরি করতে চায়, যাতে করে মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য হতে পারে। যদিও এর আগে তারেক রহমানের যত কথাবার্তা আছে প্রায় সবগুলোতেই অকালপক্ষ কথাবার্তা বলায় অনেকেই সমালোচনার মুখে পড়েছেন তারেক রহমান তিনি ব্যক্তিগতভাবে কোনো বিদেশি গণমাধ্যম কিংবা কোনো বিষয়গুলো নিয়ে তিনি কখনোই কোনো কথাবার্তা কোনো সাংবাদিকদের সঙ্গে আলাপ করেননি, কিন্তু তিনি শুধুমাত্র একাই ব্রডকাস্টে কথা বলেছেন। এমন কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং জামাত ইসলামের আমির তিনি তারেক রহমানকে ডিবেটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ডিবেটে অংশগ্রহণের করার কোনো বিষয় তিনি কোনো কথাই জানাতে পারেননি। সুতরাং এখান থেকে অনেকেই বলাবলি করছেন যে আদতে তারেক রহমান যে লন্ডনে থেকে তিনি রাজনৈতিকভাবে অতটা দক্ষ হননি, সেটি তার কথাবার্তা থেকেই তার বহিঃপ্রকাশ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সাধারণ মানুষেরা।